যখন ঠিক করেছিলাম কালিম্পং বেড়াতে যাব, তখন হাতে সময় একদম ছিল না, কোনো ট্রেনেই টিকিট পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত এক রবিবার রাতের স্পেশাল ট্রেনে রওনা হলাম নিউ জলপাইগুড়ি। সেই ট্রেনের অভিজ্ঞতা কি হলো শুনুন আমার বন্ধুর মুখে। অসাধারণ সেই অভিজ্ঞতা, মানে যেরকম হয় আর কি লোকাল ট্রেনে, যারা নামবে তারা নামতে পারেনি, তার মধ্যে লোকরা উঠতে শুরু করে দিয়েছে, সে একদম যাচ্ছে তাই ব্যাপার। আর তার মধ্যে নোংরা হয়ে আছে সমস্ত কম্পার্টমেন্ট। তারপরে যাই হোক আমরা লোকজন দেখে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, তারপর শুরু হলো আমাদের পথ চলা। একটু বলে নিই যে আমরা রওনা হয়েছিলাম কলকাতা স্টেশন থেকে, এবং যে ট্রেনটা ছাড়ার কথা ছিল রাত 12টার একটু আগে, সেটা ছাড়লো কিন্তু প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর। আর এই ট্রেনটা হচ্ছে মানে কলকাতা থেকে ডিব্রুগড় স্পেশাল ট্রেন, প্রত্যেক রবিবার ছাড়ে। আপনারা কখনো ভুল করে এই ট্রেনে চড়বেন না। সত্যি খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল আমাদের। যাই হোক, সারা যাত্রাপথেরই অভিজ্ঞতা খুবই খারাপ, কারণ অনেক বেশি সময় লেগেছে শেষ পর্যন্ত নিউ জলপাইগুড়ি পৌঁছতে। তবে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পর কিন্তু অভিজ্ঞতাটা একদম বদলে গেল, তাই তো? হ্যাঁ, এনজেপিতে নামলাম। এনজেপি মানে নিউ জলপাইগুড়ি। সেই এনজেপিতে যেহেতু কাজ চলছে, অনেকটা হাঁটতে হয় এবং অনেকটা উঠতে হয়। লিফট আছে, লিফট দিয়ে উপরে উঠে বেশ খানিকটা গিয়ে তারপর স্টেশনের বাইরে আমাদের যে গাড়ি রাখা আছে যেখানে, সেই পার্কিং লটে। এখানেই আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন তেনজিং ভুটিয়া। একটু বলে নিই যে এনজেপি পৌঁছানোর আগে থেকেই কিন্তু আমরা ট্রেন থেকেই দর্শন পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার। হ্যাঁ, তখন কিন্তু আর এই স্পেশাল ট্রেনের ভয়াবহ যাত্রার কথা আর মনে পড়ছিল না তখন আর। এনজেপি স্টেশন থেকে কালিম্পং এর দূরত্ব 73 কিলোমিটার, আর সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। পরে আমাদের পৌঁছেছে সেদিন রাত্রি 7টা বেজে গেল। আমাদের যে বুক করা ছিল যে জায়গাটি, সেই জায়গাটির নাম মর্গান হাউস অ্যানেক্স বা তাসিডিং টুরিস্ট প্রপার্টি। মর্গান হাউসে জায়গা পাওয়াটা আমাদের কাছে একটা বিরাট বিষয় ছিল। তবে মর্গান হাউস যেটা একেবারে মূল মর্গান হাউস, ঐতিহাসিক মর্গান হাউস, সেখানে নয়, কারণ সেটা এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে বন্ধ আছে। তার যে অ্যানেক্স যে জায়গাটা একেবারে তার লাগোয়া, সেইখানে আমরা ঘর বুক করেছিলাম। অনেক বড় ঘর, এক কথায় অনবদ্য জায়গা থাকবার জন্য। একদম নতুন এবং আধুনিক বাথরুম, খাবারও দিয়ে গেছিল খুব একটা ভালোভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম সুবিধা সম্পন্ন। এই টুরিস্ট প্রপার্টি নিয়ে একটা ডিটেইলড ভিডিও আমার উপরের লিঙ্কে দেওয়া থাকলো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম, যাতে আপনারা দেখতে পারেন। আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে পরের দিন সকালে কি কি দেখতে যাব, কোথায় যাব, এরকম খুব বেশি কিছু প্ল্যান না করেই আমরা কিন্তু সেদিনের মতো রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠেই ঘর থেকেই সেই অপূর্ব দৃশ্য কাঞ্চনজঙ্ঘা। আমরা যখন দেখলাম যে আমাদের ঘরের লাগোয়া একটা টেরেস আছে এবং যেখান দিয়ে দাঁড়ালে পরেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, তখন আরো মন ভালো হয়ে গিয়েছিল। আচ্ছা, একটু বলে নিই, কলকাতা থেকে আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম কালিম্পংয়ের বীর বাহাদুর লেপচার সঙ্গে। তো তিনি আসবেন কালিম্পংয়ে এই মর্গান হাউসে আমাদের নিয়ে, তারপর তিনি সমস্ত ট্যুর প্ল্যান তিনি আমাদের ঘোরাবেন। তো সুতরাং তিনি একেবারে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন। রুম ট্যারিফের সঙ্গেই ধরা আছে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। সেদিনের মতো প্রথম গন্তব্য ছিল আমাদের দূরবীন ভিউ পয়েন্ট। দূরবীন ভিউ পয়েন্ট সম্পর্কে দূরবীনটাও একই, মানে আপনি যেখানেই যান সব থেকে বেশি আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো দূরবীন ভিউ পয়েন্টটাও চমৎকার, খুব ভালো লাগে সময় কাটাতে। কিন্তু দূরবীন থেকে বেরিয়ে এসে আর একটা জায়গায় আমাদের নিয়ে গেলেন বীর বাহাদুরজি। সেটা কি অনেকটা হেঁটে নামতে হয়, হ্যাঁ, অনেকটা নিচে দিউ বলে জায়গাটা, খুব কাছে, দূরবীনের কাছেই। তো উনি বললেন যে
অনেকেই যারা ট্যুরিস্ট আসেন তারা এত নিচে নামতে চান না, কিন্তু সত্যি মানে নিচে নেমে বুঝতে পারলাম যে জায়গাটা কতটা সুন্দর। কারণ একেবারে নিচে দেখা যাচ্ছে রঙ্গিত না তিস্তা, তিস্তা, আর অপূর্ব জায়গা। মানে নিচে অনেকটা সময় লাগলো নামতে, এবং নেমে মনে হলো সত্যি সার্থক হয়েছে আসাটা। সেখান থেকে আমরা গেলাম গৌরীপুর হাউস, যেখানে রবীন্দ্রনাথ ছিলেন 1345 সনে, বাংলার 1345 সনে রবীন্দ্রনাথ 25শে বৈশাখে সেখান থেকে তার কবিতা জন্মদিন কবিতাটি পাঠ করেছিলেন আকাশবাণীর মাধ্যমে। আকাশবাণীতে তখনও আকাশবাণী নামকরণ হয়নি, অল ইন্ডিয়া রেডিওতে যেটা সম্প্রচারিত হয়েছিল। কিন্তু সেখানে দেখার আছে এই কর্পূর গাছ আমরা দেখলাম, রবীন্দ্রনাথের নিজের হাতে লাগানো যে গাছ, এখনো কিন্তু সেটা রয়েছে, মহিরুহ আকার নিয়েছে, কিন্তু এখনো সেটা আছে। এখানে ঢুকতে কোনো রকম পয়সা লাগে না। যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম কালিম্পংয়ের বিখ্যাত যে পাইন ভিউ নার্সারি। এটা কিন্তু চমৎকার নার্সারি। মানে যদি কারোর অর্কিড এবং ক্যাকটাস, বিশেষ করে ক্যাকটাসের প্রতি যদি কারোর খুব আগ্রহ থাকে, তাহলে বলবো যে অবশ্যই এই নার্সারিতে যান। কারণ কত রকমের যে ক্যাকটাস এখানে রয়েছে, আর কি অপূর্ব তার শেপ, তার আকার, সেটা না দেখলে সত্যি বিশ্বাস করা মুশকিল। অনেকটা সময় আমরা কাটালাম সেখানে, তাই তো? হ্যাঁ, আর এখানে পাইন ভিউ নার্সারিতে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা করে, আর গাড়ির জন্য 50 টাকা। আর এই পাইন ভিউ নার্সারির যে প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে মোহন শামসের প্রধান। তার একটা মূর্তিও আছে। হ্যাঁ, মূর্তি আছে, এবং কফি খাওয়ার জায়গা আছে, এবং ওখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটাও আছে। খুবই সুন্দর জায়গা, ওখানে থাকতে ভালো লাগবে, বেশ খানিকটা সময় কাটাতে ভালো লাগবে। আর পাইন ভিউ নার্সারি দেখে আমরা এবার চললাম মনস্ট্রি দেখতে। শহর থেকে একটু বেরিয়েই থেরপা চোলিং মনস্ট্রি। হ্যাঁ, এই মনাস্টারিটাও কিন্তু চমৎকার। আমাদের ঢুকে অনেকটা সময় আমরা মনাস্টারিতে ছিলাম, এবং সেখানে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। এটা একটা মিউজিয়ামও বটে, তাতে অনেক কিছু রয়েছে দেখার মতো। এই মনেস্ট্রি থেকে আমি বলছি, আমরা আরেকটা মনেস্ট্রিতেও তার আগে গেছিলাম, তার নাম হচ্ছে দূরবীন মনেস্ট্রি, সেটি আমি মিস করে গেছি। সেখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো দৃশ্য দেখা যায়, আর মনেস্ট্রিতে যা থাকে ভেতরে সেটা আমরা দেখতেই পাচ্ছি, আপনারা দেখছেন। এরপরে আমরা গেলাম এখান থেকে ডেলো পার্ক যাবো, তাতে কিছু সময় লাগে, কিছুক্ষণ যেতে। তা মাঝখানে আমাদের খাবার বিরতি ছিল, সেখানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম ডেলো পার্কের দিকে, বা ডেলো পার্ক বা ডেলো হিল বলা যায়। আছে ডেলো টুরিস্ট লজ, যেটি পরিচালনা করে জিটিএ, আর বুকিং অফিস হচ্ছে গোর্খা ভবন, সল্টলেক। আর এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 20 টাকা করে। এই ডেলো পার্ক বা ডেলো হিলে আপনারা এসে সময় কাটাতে পারেন। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন। তবে একটি সত্যি কথাই বলছি, আমাদের ডেলো পার্ক দেখে মনে হয়েছে এই জায়গাটা একটু ওভাররেটেড। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বুদ্ধ মনাস্ট্রি। হ্যাঁ, বুদ্ধ মনাস্ট্রিতে গেলাম। তারপরে ওখানে আরও কতগুলো জায়গা আছে যেগুলো একটার পর একটা আমাদের বীর বাহাদুরজি দেখালেন, যেমন দুর্গা মন্দির, হনুমান মন্দির।
এই হনুমান মন্দির দেখতে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। এই হনুমান মন্দিরের পাশেই আছে ত্রিরত্ন বুদ্ধ পার্ক। আর শেষে ফেরার সময় গ্রাহামস হাউস, যেটা স্কুল বিখ্যাত, সেটাও একটা খুব মানে বহুদিনের ঐতিহ্যবাহী একটা জায়গা, গ্রাহামস হাউস। সেই গ্রাহামস হাউস থেকে বেরিয়ে আমরা মোটামুটি সন্ধে হয়ে গেল, তখন ওইখানে মার্কেট ছিল, সেই মার্কেটে আমরা কিছুক্ষণ থামলাম। মার্কেট ঘুরে দেখতেও পারেন বা কিছু কেনাকাটাও করতে পারেন। এই কেনাকাটা করে আজকের মতন আমাদের এই জার্নি শেষ হলো। আবার আগামীকাল আমাদের জার্নি শুরু হবে। একটি কথাই বলে দিই, আজকে যে আমরা পুরো ঘুরলাম সকাল থেকে এই রাত পর্যন্ত, তার জন্য গাড়ির খরচ মাত্র 800 টাকা। আর এনজিপি থেকে কালিম্পং পর্যন্ত যে এসেছি তার জন্য খরচ পড়েছে 3500 টাকা। তৃতীয় দিন আমরা মর্গান হাউস ছেড়ে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্য ঝান্ডির উদ্দেশ্যে। কিন্তু ঝান্ডি যাওয়ার আগে আমরা আরো কয়েকটা জায়গা ঘুরে যাব, যেমন রামধুরা, ঋষভ, লাভা। আমরা প্রথমে থামবো রামধুরায়, তাই তো? শহরের কোলাহল ছাড়িয়ে সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি রামধুরার পথে। এই রামধুরা কালিম্পং থেকে যার দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি রামধুরা ভিউ পয়েন্টে। আমাদের সময় লাগলো কালিম্পং থেকে মাত্র 50 মিনিট। অপূর্ব জায়গা। এই ভিউ পয়েন্ট থেকে পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রামধুরা ছাড়িয়ে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রামধুরা থেকে বার্মিক হয়ে আর 5 কিলোমিটার দূরে আরেকটি নতুন অফবিট ডেস্টিনেশন মানসাং। রামধুরা থেকে মানসাং যেতে সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। ইচ্ছে হলে রামধুরা এবং মানসাংয়ে আপনারা থাকতেও পারেন, কিন্তু এখানে কোনো বড় হোটেল নেই, আছে অনেক হোমস্টে। আর প্রত্যেকটা হোমস্টে থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। রাস্তার দুদিকে সিংকোনা প্ল্যান্টেশন ও জলসা বাংলো সামনে দেখা যাচ্ছে, ডান দিকে জলসা বাংলো। সেই জলসা বাংলো ছাড়িয়ে আমরা পৌঁছে যাচ্ছি মানসাংয়ে। আমরা পৌঁছে গেছি মানসাংয়ে। এই যে বাদিকে দেখা যাচ্ছে আই লাভ মানসাং। এখান থেকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে একটি ভালো ভিউ পয়েন্টে চলে যাচ্ছি। এক কথায় অপূর্ব সুন্দর। এরপরে আমরা ঋষভের কাছাকাছি পৌঁছে গেলাম। পেডং ফরেস্টের পাশ দিয়ে আমাদের এই যাত্রা। খুবই সুন্দর জার্নি। রাস্তাঘাটও যেমন ভালো, সেরকমই প্রাকৃতিক দৃশ্য। এবার একটি কথা বলি, এতক্ষণ এই ভিডিওতে যার নাম শুনেছেন, যে আমাদের এই দুদিন ধরে গাড়ি চালাচ্ছেন, সেই বীর বাহাদুর লেপচা, তাকে আমরা একবার দেখে নিই। নির্ভরযোগ্য চালক ও যথেষ্ট ঠিকঠাক ভাড়া বলেন। এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। আমি যোগাযোগ নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। ঋষভে ঢুকতে গেলে পর্যটকদের টিকিট কাটতে হয় জনপ্রতি 20 টাকা করে। ঋষভের পাইনের বন একটা অবশ্য দ্রষ্টব্য জায়গা। আর আছে সেই বিখ্যাত ঋষভ ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভ। এই তো পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় গেলেই দেখা যাবে আই লাভ, যে কোনো জায়গা সেই রকমই আই লাভ ঋষভ। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরোটা দেখা যায়। সেখান থেকে আমরা
লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আবার। তা প্রথমেই গিয়ে লাভাতে গেলাম, লাভা পার্কে, যেরকম হয় পার্ক নর্থ বেঙ্গলের, আর 5টা পার্কের মতোই লাভা পার্ক। একদম। তারপরে লাভা পার্ক থেকে আমরা গেলাম ওই লাভা ভিউ পয়েন্ট, সেই আই লাভ লাভা। একটা খুব চমৎকার জায়গা আছে লাভায়, সেটা লাভা মনাস্ট্রি। লাভা মনাস্ট্রি থেকে চারপাশের দৃশ্য যেটা চোখে পড়ে সেটা অপূর্ব। ছোট ছোট লামাদের হুটোপাটি করতে দেখলাম। এই কালিম্পং ট্যুর নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে রওনা হলাম ঝান্ডির উদ্দেশ্যে। লাভা থেকে ঝান্ডি দূরত্ব 9 কিলোমিটার। সন্ধ্যের আগেই পৌঁছে গেলাম ঝান্ডি। অপূর্ব জায়গা ঝান্ডি। এই নতুন অফবিট ডেস্টিনেশন নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।